আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত। আজকে তোমাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো। জৈব রসায়নের একটা টপিক, সমানতা। এই টপিকটা তোমরা যারা এবার নিউ ফার্স্ট ইয়ারে উঠবা বা যারা সেকেন্ড ইয়ারে উঠবা এবং যারা এইচএসসি পরীক্ষার্থী, তিনজনের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, আর বেশি সময় না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। ওকে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা আজকে আলোচ্য টপিক সমানতা। ঠিক আছে, সমানতার সংজ্ঞা আমরা এক একজন এক এক রকমভাবে পড়ে থাকি, এক এক রকম বইয়ে এক এক রকমভাবে দেয়া আছে। তো সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে আমরা সমানতাটাকে যেভাবে মনে রাখি সবাই, সেটা হচ্ছে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কিন্তু তোমরা সবাই মনে রাখবা, এটা কিন্তু প্রকৃত সংজ্ঞা নয়। আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হবে। তাহলে কিভাবে মনে রাখবো? আমরা দুটো শর্ত মনে রাখবো আমাদের সুবিধার জন্য, যে আণবিক সংকেত অবশ্যই এক হবে, এটা ঠিক। আণবিক সংকেত অবশ্যই এক হবে, কিন্তু এই যে গাঠনিক সংকেতের কথা বললাম, এই গাঠনিক সংকেতটা একও হতে পারে, আবার গাঠনিক সংকেত ভিন্নও হতে পারে। দুটো কিন্তু এটার কিন্তু সাবডিভিশন বলা যায়। এটা আমরা একটু মনে রাখবো। গাঠনিক সংকেত আণবিক সংকেত অবশ্যই এক হবে, গাঠনিক সংকেত একও হতে পারে, আবার ভিন্নও হতে পারে। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দ্বারা ব্যাপারটা একটু খেয়াল করি। একটা যৌগ লিখি, এটা হচ্ছে যৌগের আণবিক সংকেত। তাহলে এই আণবিক সংকেত দ্বারা আমরা কি কি যৌগ লিখতে পারি? CH3, CH2, CH2, OH, এবং এটার আরেক রকম একটা যৌগ আমরা লিখতে পারি CH3O, CH2, CH3। তাহলে ছোট বন্ধুরা একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাই, এখানেও এখানেও একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। এইটার ক্ষেত্রেও এক, দুই, তিনটা কার্বন আছে, এবং হাইড্রোজেন কার্বন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা উভয় যৌগে সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা যৌগের ক্ষেত্রেই আণবিক সংকেতটা সেম। তাহলে আমরা কি দেখছি? আণবিক সংকেত অবশ্যই এক হতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে একটা কার্যকরীমূলক অ্যালকোহল যুক্ত আছে, আর নিচের এই যৌগটাতে একটা কার্যকরীমূলক ইথার যুক্ত আছে। তার মানে আমরা বলতে পারছি গাঠনিক সংকেতটা ভিন্ন। তাহলে গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় এবং আণবিক সংকেত এক হয়, তবুও আমরা এটাকে সমানতা বলতে পারি। আবার যদি গাঠনিক সংকেত এক হয়, আবার আণবিক সংকেতটাও এক হয়, তবুও তাকে আমরা সমানতা বলতে পারি। তাহলে যদি গাঠনিক সংকেত যেহেতু এটার ক্ষেত্রে আলাদা, ভিন্ন, তাহলে এই রকম সমানতাকে আমরা বলবো গাঠনিক সমানতা। তাহলে এখন বলো তো, যদি গাঠনিক সংকেত এক হয় তবে কি হবে? ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমরা সেই আমাদের সবার পরিচিত একটা উদাহরণ, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটা দিয়েই আমরা কথা বলি। এই যৌগটা যদি আমরা দর্পণ প্রতিবিম্ব করি, তাহলে অনেকটা এমন হয়। তাহলে দেখি আমরা দুইটা যৌগের ক্ষেত্রে অণুর সংখ্যা বা আণবিক সংকেত সমান কিনা। আমরা দেখছি কার্বন সংখ্যা 1, 2, 3, তাহলে আমরা লিখব C3। হাইড্রোজেন সংখ্যা 3, আর একে 4, একে 5, আর একে 6, হাইড্রোজেন সংখ্যা 6টি, এবং অক্সিজেন সংখ্যা 1, 2, 3, 3টি। এটার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তোমরা যদি দেখো, ভালো করে খেয়াল করো, এখানেও হাইড্রোজেন সংখ্যা 3, 3, 6, অক্সিজেন সংখ্যা 3টি এবং কার্বন সংখ্যা 3টি। তার মানে আণবিক সংকেত সমান। আর আমরা আগেই বলেছি, আণবিক সংকেত সমান হলেই তাকে আমরা সমানতা বলবো। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে গাঠনিক রূপটা একদম এক, দেখো ভালো করে খেয়াল করে, এখানেও কার্বক্সিলিক, এখানে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, আবার একটা মিথাইল মূলক আছে, এখানেও মিথাইল মূলক। যেহেতু দুইটা যৌগের ক্ষেত্রেই গাঠনিক রূপে কোনো পার্থক্য নেই, মানে গাঠনিক রূপ এক, তাহলে এই ক্ষেত্রে আমরা সমানতাকে বলবো স্টেরিও সমানতা। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো,
সমানতা তাহলে কত প্রকার হচ্ছে? প্রধানত দুই প্রকার হয়, একটা গাঠনিক সমানতা আর একটি স্টেরিও সমানতা। আসো এবার আমরা তোমাদের সাথে সমানতার এই যে দুইটা অংশ আছে এই দুইটা পার্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে যেহেতু সমানতা দুই প্রকার হলো, একটা গাঠনিক আর একটি স্টেরিও। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো লিখে ফেললাম, বুঝলাম আমরা, তাহলে দেখো তো এই যে একটু কনফিউজিং হয়ে গেল না ব্যাপারটা, সংজ্ঞাটা? তাহলে আমরা কোনটা লিখব? গাঠনিক সংকেত এক হতে পারে, আবার ভিন্নও হতে পারে, কিন্তু আণবিক সংকেত এক হলে আমরা তাকে সমানতা বলবো, নাকি আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে তবে আমরা সমানতা বলবো? তাহলে ছোট্ট বন্ধুরা, এই দুইটা জিনিসই যেহেতু ঠিক, তাহলে আমরা আলাদা আলাদা না করে ব্যাপারটাকে একরকমভাবে যদি লিখি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে একাধিক রাসায়নিক যৌগের একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও যদি তাদের গাঠনিক সংকেত কিংবা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যদি তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিন্নতা পরিলক্ষিত হয়, তবেই আমরা বলবো তাদেরকে পরস্পরের সমাণু। আর সমাণুর পারস্পরিক ধর্মটাকেই আমরা বলবো সমানতা। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি সমানতার শ্রেণী বিভাগে। তাহলে আমরা আগের অংশ থেকে দেখেছি সমানতা দুই প্রকার, গাঠনিক সমানতা আর স্টেরিও সমানতা। তাহলে এই যে দুই প্রকার সমানতা, এদেরকে আবার কিছু অংশে ভাগ করা হয়েছে। কীরকমভাবে? গাঠনিক সমানতাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে শিকল সমানতা বা চেইন সমানতা বা শাখা সমানতা বা কেন্দ্রীয় সমানতা। এতগুলো নাম কেন? আসলে ব্যাপারটা কঠিন না, খুবই সিম্পল। একটা একটা পয়েন্টের জন্য, মানে খুবই স্বাভাবিকভাবেই ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য একাধিক নামে প্রকাশ করা হয়েছে। যখন আমরা একটু পরে কথা বলবো তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বারটা হচ্ছে অবস্থান সমানতা। 3 নাম্বারটা হচ্ছে, আমি একটু চেঞ্জ করছি, তোমাদের বই খেয়াল করে দেখবা শিকলের পরে অবস্থান, তারপরে হচ্ছে কার্যকরীমূলক, তারপরে মেটামারিজম এবং টটোমারিজম পাবা, কিন্তু আমি একটু চেঞ্জ করছি, এখানে মেটামারিজম, তারপরে লিখছি কার্যকরীমূলক সমানতা, তারপরে লিখছি টটোমারিজম। এটা আমাদের সুবিধার্থের জন্য। আগে এটা ডিটেলস আলোচনা করার আগে একটু বলে রাখি, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, আবার এই দুইটার মধ্যেও একটা সম্পর্ক আছে। যখন আমরা আলোচনা করব তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আর এই দিকে স্টেরিও সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আরেকটি হচ্ছে আলোক সমানতা। এই জ্যামিতিক সমানতাকে গঠনের উপরে ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সিস সমানতা আর একটি ট্রান্স সমানতা। ঠিক আছে? আচ্ছা, আমরা স্টেরিও সমানতা নিয়ে পরে কথা বলবো, আগে কথা বলবো গাঠনিক সমানতা। তাহলে গাঠনিক সমানতা কি? আগে যদি দেখো, আণবিক সংকেত এক হওয়ার পাশাপাশি গঠনটা অবশ্যই ভিন্ন হতে হবে, সেটাকে আমরা গাঠনিক সমানতা বলবো। এটা 5 প্রকার। ঠিক আছে, আমরা প্রথমেই কথা বলবো এই যে চেইন বা শিকল যে সমানতা, এটা নিয়ে কথা বলবো। আমি এখানে লিখছি চেইন। দেখো, ভালো করে খেয়াল করে দেখেছো আগে, শিকল, চেইন, শাখা বা কেন্দ্রীয় সমানতা বলা হয়। কেন বলা হয়? খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো যে কোনো যৌগের প্রধান কার্বন শিকলে কি থাকবে? আমাদের চেনার উপায় এটা হচ্ছে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে। তাহলে প্রধান কার্বন শিকল কোনটা, কিভাবে হয়? আচ্ছা, একটা উদাহরণ সহকারে আমরা এখানে দেখতে পারি। ধরো আমরা একটা বিউটেনের যৌগ লিখি, এটা আমরা অনেকেই জানি, CH3, CH2 এবং CH3। তাহলে এই যৌগটাকে আমরা কি অন্য কোনো যৌগ লিখতে পারি অন্যরকমভাবে? হ্যাঁ, লেখা যায়। সেটা হচ্ছে অনেকটা এমন হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া। ওকে, কার্বন সংখ্যা 4টা, হাইড্রোজেন 3 2 5 2 7 3 10, তাহলে হাইড্রোজেন হলো 10টি, কার্বন সংখ্যা হলো 4টি। এই ক্ষেত্রে কার্বন সংখ্যা 1 2 3 4, কার্বন সংখ্যা 4টি এবং হাইড্রোজেন সংখ্যা কয়টি হচ্ছে? 10টি। তাহলে যেহেতু আণবিক সংকেত 1, তার মানে অবশ্যই এরা একে অপরের সমাণু হবে, বা এদের মধ্যে যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটাকে সমানতা আমরা বলবো। তাহলে এখন এরা কি সমানতার উদাহরণ? দেখো ভাইয়া,
আমি প্রথমে একটা কথা বলেছি, প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে। তাহলে প্রধান শিকল কোনটা? এই যে প্রধান যে যৌগটা, মেইন যে যৌগ, এইটাকেই বলা হয় প্রধান শিকল। এই যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ধনগুলা, এইটা প্রধান যে যৌগের মাধ্যমে হয়, এটাকে বলা হবে প্রধান শিকল। তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু কোনো শাখা নেই, কোনো শাখা বা শিকল কিন্তু নেই, সে সরল একদম প্রধান অবস্থায় আছে। বাট আমি যদি পাশের যৌগটা খেয়াল করি, এখানে দেখব 2 নম্বর কার্বনটাকে আমি এইটাকে বা এইটাকে 1 নম্বর দিতে পারি, সমস্যা নেই এক্ষেত্রে। তাহলে এই যে 2 নম্বর কার্বনটা আছে, এখানে একটা শাখা আছে কিন্তু। তাহলে যেহেতু শাখা আছে, পরিবর্তন হয়, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হবে শাখা সমাণু। তাহলে দেখো, যেহেতু এইটা প্রধান শিকল, এইখানে কার্বন সংখ্যা হচ্ছে 4টি, আবার এইটার প্রধান শিকল কিন্তু এইটি, এটা এটা না, এটা কিন্তু শাখা, এটা হচ্ছে প্রধান শিকল। এই ক্ষেত্রে কার্বন সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। তাহলে দেখো তো ভাইয়া, তোমরা সবাই খুব ভালো করে দেখতে পাচ্ছ, এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা 4টি আর এখানে আছে 3টি। যেহেতু প্রধান শিকলে কার্বন সংখ্যার পার্থক্য আছে, তাহলে একে আমরা বলবো কি? চেইন বা শিকল সমানতা। এবং আরেকটা কথা হচ্ছে, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসছে কেন্দ্রীয় সমানতা কেন? দেখো, যেহেতু এই যৌগটার ক্ষেত্রে, বিউটেনের যৌগে কোনো শাখা নেই, তাহলে আমরা কিন্তু কোনো কেন্দ্রীয় অবস্থা পাচ্ছি না। কিন্তু এইটার ক্ষেত্রে এটা 2 মিথাইল প্রোপেনের একটা যৌগ। এই ক্ষেত্রে দেখো 2 নম্বর কার্বনের সাথে একটা শাখা যুক্ত আছে, তাহলে এই কার্বনটাকে কেন্দ্র করে একটা শাখা গঠিত হয়েছে। তো সেই নাম অনুসারে আমরা এই যৌগটাকে বলবো, বা চেইন সমানতা বা শিকলের অপর নামটা আমরা বলতে পারি কেন্দ্রীয় সমানতা। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে অ্যাডমিশন বলো বা এইচএসসির অ্যাডমিশন এমসিকিউর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে নিচের কোনটি কেন্দ্রীয় সমানতার উদাহরণ। তো আমরা মনে রাখবো, চেইন, শিকল বা শাখা বা কেন্দ্রীয় সমানতা একই সমানতা। ঠিক আছে, মনে থাকবে সবার? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা কথা বলবো আমাদের দ্বিতীয় সমানতা, সেটা হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান মানে কি? আমরা বুঝতে পারছি অবস্থানটা হচ্ছে কোনো একটা মৌল বা কার্যকরী মূলক কোথায় অবস্থান করছে সেটা। তাহলে আমি শর্ত কি, এটা মনে রাখার শর্তটা হচ্ছে খুব সহজ একটা উপায়, যে কার্যকরী মূলকের, যেহেতু অবস্থান, আমি এখানে লিখে দিব কার্যকরী মূলকটার অবস্থানের পার্থক্যের কারণে সৃষ্টি হয়। এবং আরেকটি শর্ত আমি বলে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে কার্যকরী মূলক কিন্তু একই থাকবে, কার্যকরী মূলক একই থাকবে। তার মানে কার্যকরী মূলকটার অবস্থানের পার্থক্য হবে, অবস্থান চেঞ্জ করবে। যদি প্রথম অবস্থান থাকে, হয়তো বা আরেকটা সমানতা বা যোগে গিয়ে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে যাবে, কিন্তু কার্যকরী মূলকটা কখনো চেঞ্জ হবে না। যদি উদাহরণের মাধ্যমে দেখি, ধরো এই যৌগটা, একটা অ্যালকোহল আছে যুক্ত, এইটা হচ্ছে বিউটানল 1, বিউটানল 1 বা অনেকে 1 বিউটানল বলে, সমস্যা নেই। দেখো এই ক্ষেত্রে কার্যকরী মূলকটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। কোথায়? 1 নম্বর কার্বনের সাথে। তাহলে এই কার্যকরী মূলকটার যদি আমি অবস্থানের চেঞ্জ করে দেই, তাহলে কেমন দাঁড়ায়? ব্যাপারটা অনেকটা এমন হয়, এটাকে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত করে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া, কার্বন সংখ্যা 4টি, হাইড্রোজেন 3, 2, 5 আর 2, 7 আর 2, 9 আর 10 এবং অক্সিজেন 1টি। তাহলে C4H10O, এটার ক্ষেত্রেও C4H10O। তাহলে আণবিক সংকেত সমান, তার মানে এইটাকে আমরা বলতে পারছি একে অপরের সমানুতা হবে। তাহলে কোন প্রকার সমানুতা হবে? আমার শর্ত হচ্ছে কার্যকরী মূলকে অবস্থানের পার্থক্যের কারণে এটা সৃষ্টি হবে। তাহলে কার্যকরী মূলক অ্যালকোহল, সেটা কোথায় ছিল? 1 নম্বর কার্বনে। আর এটার ক্ষেত্রে কোথায় যুক্ত করে দিয়েছি? এইখানে। কোথায়? 2 নম্বর কার্বনে। তাহলে দেখো, এবং 2 নম্বর কথাটা হচ্ছে কার্যকরী মূলক একই থাকবে। তাহলে আমার এই কার্যকরী মূলকটার দুইটা যৌগের ক্ষেত্রে অবস্থানের পার্থক্য হয়েছে। এখানে ছিল 1 নম্বর কার্বনে, এখানে যুক্ত হয়েছে 2 নম্বর কার্বনের সাথে। এদের কিন্তু শুধু অবস্থানে পরিবর্তন হয়েছে, নিজেরা চেঞ্জ হয় নাই। তাহলে যদি ব্যাপারটা এমন হয়, কার্যকরীমূলক সেইম থেকে শুধুমাত্র অবস্থানের পরিবর্তন ঘটায়, এবং এই অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়, তাকে আমরা বলবো আমাদের অবস্থান সমানতা। ছোট্ট বন্ধুরা, বুঝতে পেরেছো সবাই?
আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার 3 নাম্বার কথা ছিল মেটামারিজম। ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদের আগেই বলে রেখেছি অবস্থান আর মেটামারিজমের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক দেখি আমরা? মেটামারিজম। তাহলে মেটামারিজমের যে ব্যাপারটা সেটা কি? মেটামারিজম হচ্ছে, একটা কথা বলে রাখি ভাইয়া, এই দুইটা কথা বলার আগে একটা কথা বলে রাখি যে অবস্থান আর মেটামার এদের মধ্যে একটা কথা আছে। তো আমরা অনেক ক্ষেত্রে অনেক রকম কথা পড়েছি, যেমন তোমাদের আলোচিত একটা কথা ছিল যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল নয়, হ্যাঁ, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। ঠিক অনেকটা এদের মধ্যেও সম্পর্ক কিন্তু সেম। ব্যাপারটা কেমন? আমি বলতে পারি সকল মেটামার অবস্থান সমাণু, সকল মেটামার অবস্থান সমাণু, কিন্তু সকল অবস্থান সমাণু মেটামার নয়। ব্যাপারটা তাহলে বুঝতে পারছো? সকল মেটামার বা মেটামারিজম অবস্থান, কিন্তু সকল অবস্থান মেটামার নয়। তার মানে কি? তার মানে আমি বলতে পারি যারা মেটামার হবে, মানে মেটামার সমাণু হলেই তার কি থাকছে? অবস্থান সমাণু থাকবে। তাহলে মেটামার সমাণু যদি কারো থেকে থাকে তার অবশ্যই অবস্থান সমাণু হবে, কিন্তু অবস্থান সমাণু হলেই যে তার মেটামার হবে এমন কোনো কথা নেই। তাহলে ব্যাপারটা ভালো করে আমরা মাথায় রাখবো। এটা এমসিকিউ এর জন্য অ্যাডমিশন বা এইচএসসি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আসতে পারে, এটা জেনে রাখবা। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আমরা সবাই জানি যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, তাহলে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে আমরা কি থাকবে? কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। আমি সংক্ষেপে লিখলাম, উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাণু সৃষ্টি হয় তাদেরকে আমরা পরস্পরের মেটামার বলি। আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, কয়েকটা উদাহরণ দেখবো এখানে। যেমন ভালো করে খেয়াল করবা, এই জিনিসটাতে কিন্তু সবার কনফিউশন হয় যে কোনটা অবস্থান আর কোনটা মেটামারিজম, দুটোর মধ্যে সম্পর্ক প্রায় সমান বলে। তাহলে আমি যদি এখানে লিখি একটা যৌগ CH3CH2 CH2 ও CH3, এটা ইথারের একটা যৌগ, এটা হচ্ছে 1-মেথক্সিপ্রোপেন। আবার এইটারই আরেকটা সমাণু লেখা যায় CH3 CH2O CH2 CH3, এটা হচ্ছে কি? ইথোক্সি ইথেন। এবং আরেকটি যদি লিখি CH3O CH3, তা এবং এখানে একটি শাখা শিকল দিয়ে দিব, এটা হচ্ছে 2-মেথক্সিপ্রোপেন। আমি কার্বন সংখ্যার যদি নাম দিয়ে দিই, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, আর এটার ক্ষেত্রে যদি দিই 1 2 3, অথবা তোমরা চাইলে এখান থেকে দিতে পারো 1 2 3 দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর এই পাশে আর কিছু উদাহরণ লিখি CH3 CH2 CH2OH এবং CH3 CH3। এইখানে একটা জিনিস ভালো করে আমরা খেয়াল করি ছোট বন্ধুরা, যে এই ক্ষেত্রে এই যে যৌগগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা বলেছি কি যে মেটামারিজমের ক্ষেত্রে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতা হবে। এই কথাটার মানে কি? আমরা এইদিকে পরে আসছি, আগে তোমরা এই সাইডে চিন্তা করো, এদিকে পরে আসছি। এই ক্ষেত্রে দেখো, প্রথম যৌগটার ক্ষেত্রে এই ক্ষেত্রে উভয় পার্শ্বে বলতে কি, এই যে কার্যকরী মূলক আছে এই মূলকের উভয় পার্শ্বটা বোঝানো হয়েছে এখানে। এই ক্ষেত্রে দেখো ইথার কার্যকরী মূলক, এর এই বাম পার্শ্বে কার্বন সংখ্যা হচ্ছে 3টি আর ডান পাশে কার্বন সংখ্যা 1টি। কয়টি? 1টি আর 3টি। এবারে দেখো এই ক্ষেত্রে কার্বন সংখ্যা কয়টি? এই পাশে 2টি, এই পাশে কয়টি? 2টি। কিন্তু ভাইয়া তোমরা ভালো করে সবাই খেয়াল করে দেখো, এখানেও কার্বন সংখ্যা কয়টি ছিল? 4টি। হাইড্রোজেন 3 2 5 আর 2 7 আর 3 কয়টি? 10টি ছিল, এবং অক্সিজেন একটি। এটার ক্ষেত্রেও কিন্তু C4H10O সমান। এটার ক্ষেত্রেও কিন্তু কি? কিন্তু সমান। এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু শাখা শিকল। তুমি
হ্যাঁ, এইটাকে শাখা শিকল বা এটা একটা ধরলেই হয়েছে, সমস্যা নেই, এটা শাখা শিকল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কয়টি, এই ক্ষেত্রে এই পাশে কার্বন সংখ্যা একটি, এই ক্ষেত্রে কার্বন সংখ্যা এই পাশে কয়টি, কার্বন সংখ্যা তিনটি। তাহলে দেখো এই যৌগটা আর এই যৌগটা অথবা এই যৌগ আর এই যৌগের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা যে আণবিক সংকেত সবার সমান, কিন্তু কার্বন সংখ্যার কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কি পার্থক্য আছে। তাহলে আমরা বলতে পারি যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে যদি কার্বন সংখ্যার পার্থক্য হয় এবং এর কারণে পার্থক্যের কারণে যে সমান্তগুলো সৃষ্টি হবে তাদেরকে আমরা বলবো পরস্পরের মেটামারিজম। তাহলে ভাই এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এই উদাহরণগুলো দ্বারাই যেহেতু মেটামারিজমের তুলনা বা বোঝানো শেষ, আমি কেন এইগুলো লিখলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমাদের প্রশ্নটা, যে তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসছে এবং এটা একটা যৌক্তিক প্রশ্ন, যেহেতু আমি নিজেই বলেছি এই কথাটা। তাহলে দেখো ভাই এখানে একটু খেয়াল করে দেখো, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বন, এবং এই ক্ষেত্রে এটাকে 1 2 3 বা 1 2 3 দিয়ে দাও, সমস্যা নেই। এই ক্ষেত্রে তুমি কি দেখো, এই ক্ষেত্রে অ্যালকোহল মূলক আছে উভয় ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কার্যকরী মূলকটা কিন্তু একদম প্রান্তে আছে, ভালো করে খেয়াল করতে হবে। এইটা কিন্তু একদম প্রান্তে ছিল প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, এইটা কার্বনের মাঝামাঝি কোনো একটা কার্বনে আসছে। কিন্তু ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো, সমানতার সংজ্ঞায় বলা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে, কিন্তু এই কার্যকরী মূলকগুলো তো ভাইয়া কোনো কার্বনের মাঝামাঝিতে বসছে না, এটা একদম প্রান্তে বসছে। তাহলে তো এইটা তো মেটামারের সমানতার যে শর্ত সেইটা তো মানতেছে না। তাহলে এটা কার সমানতার শর্ত মানছে, এইটা শুধুমাত্র ভালো করে খেয়াল করে দেখবা অবস্থান সমানতার যে শর্ত আছে, যে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে সৃষ্টি হয়, সেই শর্তটা মানছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এরা শুধুমাত্র কি প্রদর্শন করবে, অবস্থান সমানতা প্রদর্শন করবে, আর এরা এরা হচ্ছে মেটামারিজম সমানতা প্রদর্শন করবে। ব্যাপারটা বুঝতে পারছো? আর আমরা যেহেতু জানি মেটামার হলেই তার অবস্থান সমানতা থাকবে, তাহলে যেহেতু অবস্থানের পার্থক্য হয়েছে, তাহলে এটাও অবস্থান সমানতা প্রদর্শন করছে। কিন্তু আমি এর পরেও এটাকে অবস্থান সমানতা বলবো না। কেন বলবো না? কারণ যেহেতু এইখানে মেটামারিজমের বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে হয়তো ভাবছো তোমরা অনেকেই, এত কিছু বলার পরে আমি কিভাবে বুঝবো কোনটা অবস্থান আর কোনটা মেটামারিজম? ভালো করে খেয়াল করে রাখো, যেহেতু দুই ক্ষেত্রে কার্যকরী মূলকের কোনো চেঞ্জ হয় না, তাহলে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো এক যোজি কার্যকরী মূলক এবং হলে এবং তাদের অবস্থানের চেঞ্জ হলে, সেম থেকে অবস্থানের পার্থক্য যদি হয়, চেঞ্জ হয়, তবে তাদেরকে বলবো অবস্থান সমানতা, মানে একযোজি কার্যকরী মূলক। আর মেটামারিজম যদি হয় তাহলে তারা হবে কি দ্বিযোজি কার্যকরী মূলক। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের? যদি ক্লিয়ার না হয়, ব্যাপারটা খুব সুন্দরভাবে লেখা আছে, আবারও তোমরা দেখে নিবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব যে তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে আবারও কথা বলার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আমরা অলরেডি 3টা সমানতা নিয়ে, গাঠনিক সমানতার 3টা রূপ নিয়ে কথা বলে ফেলেছি। এবারে আসবো আমরা চতুর্থ গাঠনিক সমানতার অবস্থান, সেটা হচ্ছে কি কার্যকরীমূলক সমানতা। এইটা কিন্তু অনেকের একটু সমস্যা হয়, আশা করি আজকের পরে আর সমস্যা হবে না। এখন কার্যকরী মূলক সমানতা জিনিসটা কি? দেখো ভাইয়া, নাম যেহেতু বলে দিচ্ছে কার্যকরী মূলক, তার মানে এই ক্ষেত্রে ব্যাপারটা হবে যৌগের গঠনেই কার্যকরী মূলকের কি থাকবে, ভিন্নতা থাকবে। তাহলে কি থাকবে, কার্যকরী মূলকের ভিন্নতা থাকে বা থাকবে। তাহলে কীরকম দেখো, শর্ত 2 রকম শর্ত হয়, আমি শর্তটা লিখে দিচ্ছি তোমাদের। যে ব্যাপারটা যদি এমন হয় CH2N+2O, আর আরেকটা শর্ত নাম্বার 2 হচ্ছে CnH2nO। মানে ব্যাপারটা হচ্ছে, এই গাঠনিক রূপটা দেখে কি বুঝতেছো ভাইয়া বলো তো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ভাবছো এইটা তো অ্যালকেনের গাঠনিক রূপের হচ্ছে সংকেত, অ্যালকেনের, আর এটা হচ্ছে অ্যালকিন। কিসের? অ্যালকিন। তাহলে তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবা তোমাদের জন্য, যদি কখনো তোমরা কোনো জায়গায় অ্যালকেনের মতো যদি গাঠনিক রূপ দেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবা এই ক্ষেত্রে কার্যকরী মূলক হবে অ্যালকোহল এবং ইথার। কি হবে? অ্যালকোহল হবে এবং ইথার হবে যদি অ্যালকেনের মতো গঠন হয়। আর যদি অ্যালকিনের মতো গঠন হয় তাহলে সেখানে আসবে অ্যালডিহাইড, কিটোন, এবং কি আসবে, এবং অসম্পৃক্ত অ্যালকোহল।
অসম্পৃক্ত অ্যালকোহল। এখন যারা ভাবছো দুই ক্ষেত্রেই অ্যালকোহল, ব্যাপারটা কনফিউজিং। আসলে কনফিউজিং না, অ্যালকেন মানে এক বন্ধনের সাপেক্ষে অ্যালকোহল আর অসম্পৃক্ত অ্যালকোহল দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অসম্পৃক্ত কারা হয় আমরা কিন্তু জৈব যৌগ থেকে জেনে এসেছি যে অ্যালকিন এবং অ্যালকাইনকে বলা হয় অসম্পৃক্ত। তাহলে অ্যালকিনের সাথে যুক্ত অ্যালকোহলটাকে বলবো অসম্পৃক্ত অ্যালকোহল, আর অ্যালকেনের সাথে যুক্ত অ্যালকোহলটাকে আমরা বলবো শুধু অ্যালকোহল বা নর্মাল অ্যালকোহল, সম্পৃক্ত অ্যালকোহল। এজন্য আমি এখানে আলাদাভাবে লিখি নাই ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে যদি এটার উদাহরণটা যদি এখানে একটু সংক্ষেপে লিখি, C3H8O, দেখো কার্বন সংখ্যা 3টা। তাহলে আমাদের সংকেত কি বলছে? কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে 2টা বেশি হবে। তার মানে কার্বন সংখ্যা 3টা। তাহলে এখানে কি হয়? 3 দুগুণ 6 আর 2 8। দেখো হাইড্রোজেন 8টা আছে এবং কি হয়েছে? এবং অক্সিজেন। তাহলে যদি এইরকম অ্যালকেনের মতো গঠন হয় তাহলে তার কার্যকরীমূলক হবে 2টা, অ্যালকোহল এবং ইথার। আর যদি অ্যালকিনের মতো গঠন হয় তার মানে ধরো C3, যদি এন এর মান 3 বসায় তাহলে 3 দুগুণ 6, হাইড্রোজেন কয়টি? 6টি। তাহলে তাদের ক্ষেত্রে আমি 3 প্রকার কার্যকরীমূলক পেতে পারি। একটা হচ্ছে অ্যালডিহাইড, আরেকটি কিটোন এবং আরেকটি অসম্পৃক্ত অ্যালকোহল। ব্যাপারটা বুঝতে পেরেছো? আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যদি ব্যাপারটা এমন হয় CH3 CH2 CH2OH, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ব্যাপারটা কি? কার্বন সংখ্যা কয়টি আমরা দেখে নিব। কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3, কার্বন সংখ্যা 3টি, হাইড্রোজেন 3 2 5 2 7 আর কি 8টি এবং ও। তাহলে ছোট্ট বন্ধুরা বলো তো এইটার কার্যকরীমূলক সমানুতা হিসেবে কি কি আসতে পারে? হ্যাঁ, তো নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু গঠনটা আছে অ্যালকেনের গঠন এবং আমরা বলেছি অ্যালকেনের গঠনে 2টা কার্যকরীমূলক সম্ভব, একটা হচ্ছে অ্যালকোহল এবং আরেকটি ইথার। তাহলে এখানে অ্যালকোহল আছে, তাহলে আরেকটি কি সম্ভব? ইথার সম্ভব। এই তো বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে কি হবে বলো তো? CH3O CH2 CH3। ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা সবাই? গুড। এবারে যদি 2 নম্বরটা নিয়ে কথা বলি, ধরো এটা নিয়ে কথা বলছি, C3H6O। তাহলে দেখো তো বন্ধুরা এইটা কি? এটা কিন্তু গঠনটা কিন্তু অ্যালকিনের। তাহলে অ্যালকিনের গঠনে কি কি সম্ভব? আমি বলেছি অ্যালকিনের যদি গঠন হয়, স্ট্রাকচার হয়, তাহলে আমার 3টা সমানুতা হওয়া সম্ভব, মানে 3 প্রকার কার্যকরীমূলক সম্ভব, একটা অ্যালডিহাইড, একটা কিটোন এবং একটা অ্যালকোহল। ঠিক আছে? তাহলে এটা দ্বারা আমরা কি কি লিখতে পারি? CH3 CH2 CHO অ্যালডিহাইড, আবার লিখতে পারি CH3CO CH3 কিটোন, এবং এটা দ্বারা আরেকটা লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2 এবং OH। এই যে দেখো অ্যালকোহল যুক্ত হলো, এখানে কি আছে? অ্যালকিনের যৌগ, অ্যালকোহল যুক্ত হয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং উভয় ক্ষেত্রে তুমি যদি দেখ, ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে কার্যকরী মূলকের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যখন হচ্ছে কার্যকরী মূলক সমানতা হয় তখন গঠন হয় 2 প্রকার, একটা অ্যালকেন গঠন এবং আরেকটা হচ্ছে অ্যালকিন গঠন। অ্যালকেন গঠনে আমরা অ্যালকোহল এবং ইথার পাবো, আর অ্যালকিন গঠনে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল পাবো। ছোট্ট বন্ধুরা, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা আসবো, কথা বলবো কার্যকরী মূলকের মানে পরের যে সমানতা টটোমারিজম, মানে গাঠনিক সমানতার একদম সর্বশেষ এবং 5 নম্বর মানে সমানতা যেটা, সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম টটোমারিজম যখন আমি নিজে পড়তাম তখন ব্যাপারটাকে আমি বলতাম টোটো কোম্পানির ম্যানেজার, মানে টটো। অবশ্য স্যাররাও এটা আমাকে অনেক সময় বলতেন যে খালি সারাদিন টোটো করে ঘুরে বেড়াও। আচ্ছা, তাহলে টটোমারিজম সমানতার ক্ষেত্রে কি হবে? তাহলে সংজ্ঞাটা যদি বলা হয়, আমি সংজ্ঞাটা লিখি, একটু বড় সংজ্ঞা, এটা তোমাদের প্রয়োজন, এই জন্য একটু লিখছি। এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে, কীরকমভাবে? স্বতঃস্ফূর্তভাবে যে আরেক প্রকার বা ভিন্ন প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো
তৈরি হয় এবং উভয় কাঠামো কিসে থাকবে? সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকে বা থাকবে, তাদেরকে কি বলা হবে? তাদেরকে পরস্পরের টটোমার বলা হবে। টটোমার বলে বলে এবং এই বিষয়টিকে মানে এই ফুল বিষয়টিকে বলে টটোমারিজম। তাহলে ছোট বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখা, এত বিশাল বড় একটা সংজ্ঞা আমাদের মনে রাখতে অবশ্যই কষ্ট হবে, স্বাভাবিকভাবেই তোমাদের মনে রাখতে কষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখবা এই সংজ্ঞাটার মধ্যে, যে কার্যকরীমূলক সম্বলিত যে কাঠামোটা যেটার কথা বলছি, এটা বলছি দেখো স্বতঃস্ফূর্তভাবে। কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার আরেক প্রকারে তৈরি হয়। তাহলে একটা জিনিস স্বতঃস্ফূর্তভাবে মানে অন্য কারো সাহায্য বা সহযোগিতা ছাড়াই অন্য রকমের কাঠামো তৈরি করবে এটা। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাম্যাবস্থা। তাহলে আমরা কি পেলাম? 1 নম্বর পয়েন্ট পেলাম স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হবে, 2 নম্বর নতুন রূপে হবে, এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। তাহলে টটোমারিজমের ক্ষেত্রে 3টা জিনিস যদি মনে রাখি তাহলে সংজ্ঞাটা মনে হয়ে যাবে। তাহলে তোমরা সবাই আমার সাথে সাথে বলো তো যে এক প্রকার কার্যকরীমূলক সম্বলিত যে কাঠামোটা আছে সেটা কি হবে? স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকরীমূলক সম্বলিত কাঠামো তৈরি করবে, একদম ভিন্ন রকম হবে, এবং উভয়ই কি থাকবে? সাম্যাবস্থায় থাকবে। যদি এমন হয় তাহলে তাকে আমরা কি বলবো? একে অপরের টটোমার বলবো। আর এই সম্পূর্ণ যে 3টা ঘটনা যে ঘটতেছে ফুল বিষয়টাকে আমরা একসাথে বলবো টটোমারিজম। ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, তোমাদের এমসিকিউতে সেটা অ্যাডমিশন বলো বা এইচএসসিতে বলো, একটা প্রশ্ন কিন্তু আসে, টটোমারিজম এই সমানুতার অন্য আরেকটা নাম কি? তাহলে ছোট্ট বন্ধুরা আমি আশা করছি তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবা। কিভাবে দিতে পারবা? দেখো এখানে বলা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে তাদের অবস্থানটা পরিবর্তন করে, আবার সাম্যাবস্থাতেও থাকে। তাহলে এই যে অন্য কারো সাহায্য সহযোগিতা ছাড়াই যে নিজে নিজে চেঞ্জ হচ্ছে, তার মানে কি? সে নিজে গতিশীল, তার মধ্যে একটা গতিশীলতা থাকে। তাহলে আমি এইটাকে বলতে পারি টটোমারিতা বা টটোমারিজম সমানুতার ভিন্ন আরেকটি যে নাম আছে, ভিন্ন নাম হচ্ছে কি বলতো? হ্যাঁ, এই মাত্র যে কথাটা বললাম সেটা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতা। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই জিনিসটা খুব সুন্দর করে তোমরা সবাই মনে রাখবা, তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টটোমারিতা বা টটোমারিজমের প্রকৃত শর্তটা কি? প্রকৃত শর্ত হচ্ছে যেটা প্রকৃত শর্ত, এই শর্তটা হচ্ছে প্রকৃত, যদিও এইচএসসিতে প্রয়োজন নেই, তারপরে যেহেতু বলছি এই টটোমারিজম নিয়ে কথা, তাহলে এটা বলে দেই অলরেডি, যে এটার প্রকৃত শর্ত হচ্ছে কার্যকরী মূলকগুলোর যে পরমাণুগুলো থাকবে, মানে যেই কার্যকরী মূলকগুলোতে যে পরমাণুগুলো থাকবে তাদের মাঝে কি থাকবে? তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? পার্থক্য থাকবে, যদিও এটা তোমাদের এইচএসসিতে প্রয়োজন নেই। তাহলে এখন হয়তো অনেকে ভাবছো তাহলে যেহেতু এইচএসসিতে প্রয়োজন নেই তাহলে আমরা কেন পড়বো? জেনে রাখতে তো সমস্যা নাই। যদি কখনো দিয়ে দেয় যে এরকম একটা অপশান দিয়ে দিল তোমাদের অ্যাডমিশন টেস্টে, মানে মাঝে মধ্যে অ্যাডমিশন টেস্টে কিছু এমন অপশান দিয়ে দেয় বা প্রশ্ন দিয়ে দেয় যেগুলো স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি না আর কি, কিন্তু যদি এটা দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা কেউ বলতে পারবা না যে এই জিনিসটা তো আমরা কখনো পড়ি নাই বা দেখি নাই। এজন্য কিন্তু তোমাদের সুবিধার জন্য আগেই বলে দিলাম। তাহলে এইচএসসির ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো, সেটা অ্যাডমিশন বলো বা তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষার এমসিকিউর জন্য তোমরা এটা মনে রাখবা, সাধারণত আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ সমূহ কি করবে? সমূহ আমার টটোমারিতা প্রদর্শন করবে। ছোট্ট বন্ধুরা ভালো করে খেয়াল করো আমি কি বলেছি, আবারও ভালো করে খেয়াল করো কি বললাম তোমাদেরকে, যে
সাধারণত আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ টটোমারিতা প্রদর্শন করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আলফা হাইড্রোজেন জিনিসটা কি? এটাও কিন্তু সংজ্ঞায় আসে মাঝে মধ্যে পরীক্ষায়। আলফা হাইড্রোজেন সংজ্ঞাটা হচ্ছে, দেখো কি, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় কি বলবা? আলফা হাইড্রোজেন। ব্যাপারটা ভালো করে আবারও খেয়াল করো। তাহলে আলফা হাইড্রোজেন কাকে বলবো আমরা? আলফা কার্বনের সাথে, মানে আলফা কার্বন এর সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো থাকবে তাদেরকে বলা হবে আলফা হাইড্রোজেন। তাদেরকে কি বলা হবে? আলফা হাইড্রোজেন। তাহলে এখন তোমাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন আসছে, আলফা কার্বনটা কি? আলফা কার্বনটা কি? খুবই সোজা ছোট্ট বন্ধুরা, যে কার্যকরী মূলক নিশ্চয়ই আমরা চিনি। কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা যুক্ত থাকবে, বা যুক্ত যে কার্বনটা, যুক্ত কার্বনকে আমরা কি বলবো? আলফা কার্বন বলবো। ব্যাপারটা বুঝতে পারছো? ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা আরো ক্লিয়ার করে নিচ্ছি। এই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা ছোট্ট বন্ধুরা আমরা কথা বলছি কিন্তু কি নিয়ে? আমরা কিন্তু কথা বলছি আমাদের টটোমারিজম নিয়ে। মানে এই যে কথাটা, মানে এই টোটাল জিনিসটা কিন্তু টটোমারিজম। ব্যাপারটা যেন তোমাদের আর কখনো কোনো সমস্যা না হয়, এই জন্য একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তাহলে উদাহরণ যদি হিসেবে দেখি টটোমারিজম, আমি অলরেডি বলেছি এইচএসসির জন্য আমরা মনে রাখবো যে আলফা হাইড্রোজেন যুক্ত যে যৌগগুলো থাকবে তাদের ক্ষেত্রে টটোমারিজম সমানতা প্রদর্শিত হবে, কিন্তু যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে না তারা টটোমারিজম বা টটোমারিতা প্রদর্শন করবে না। আমি এটাকেও আগের মতো দুই ভাগে ভাগ করে নিচ্ছি। দুইটা ভিন্ন ভিন্ন একটু উদাহরণগুলো দিয়ে নিই তোমাদের সুবিধার জন্য। অনেকে প্রশ্ন করো যে স্যার বা ভাইয়া এই যৌগটা কেন মানে প্রদর্শন করবে কিনা টটোমারিতা। তোমাদের আবার কোনো একটা বোর্ডে ঠিক তোমরা ভালো করে খেয়াল করে দেখবা মাঝে মধ্যে এরকম প্রশ্ন দিয়ে দেয় বোর্ডে যে এই যৌগটা বা এই রকম অবস্থায় থাকলে তারা টটোমারিজম বা টটোমারিতা প্রদর্শন করবে কিনা, বা এরকম থাকলে করবে কিনা, বা এগুলোর ক্ষেত্রে করবে কিনা, বা চারটা অপশান দিয়ে দিয়ে তোমাদেরকে বলে কোন ক্ষেত্রে টটোমারিতা প্রদর্শন করবে। একটু ব্যাপারটা একটু ঝামেলার মতো হয়ে যায়। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি শর্ত, যে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ যদি হয় এবং তাদের ক্ষেত্রে যদি কি হয়, কার্বনিল যৌগ আমরা চিনি অ্যালডিহাইড আর কিটোন হলে আমরা কি বলবো? কার্বনিল যৌগ বলবো। আচ্ছা, তাহলে ভালো করে হচ্ছে কার্বনিল মূলক, মানে কার্বনিল মূলক যুক্ত যৌগকে কার্বনিল যৌগ বলা হয়, ভালো করে মনে রাখবা। তাহলে আলফা হাইড্রোজেন থাকবে। তাহলে আলফা হাইড্রোজেন থাকার জন্য আমার পূর্ব শর্ত আলফা কার্বন লাগবে। তাহলে ভাইয়া দেখো, আলফা কার্বনটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, হাইড্রোজেনটা পরে আসবে। এই যৌগটার ক্ষেত্রে দেখো, এটা কিন্তু কার্বনিল মূলক, অ্যালডিহাইড কার্যকরী মূলক, এ যুক্ত আছে এই কার্বনের সাথে। তাহলে আমরা সংজ্ঞা কি জানলাম আলফা কার্বনের? যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকবে ওই কার্বনটাকে বলবো আলফা কার্বন। দ্যাট মিনস এই কার্বনটা আলফা কার্বন, আর এর সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো আছে এরা হচ্ছে সবাই আলফা হাইড্রোজেন। আবার 2 নম্বরটার ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও দেখবা এখানে একটা কার্বনের মূলক যুক্ত আছে, কিটোন মূলক। এর দুই প্রান্তেই দুইটা কার্বন আছে। তাহলে দেখো, আমি বলেছি কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটা হয় আলফা কার্বন। তাহলে হয়তো ভাবছো তাহলে এই ক্ষেত্রে কি হবে? ঠিক ধরেছো ছোট্ট বন্ধুরা, এই ক্ষেত্রে এই কার্বনটা এবং এই কার্বনটা দুটোই হবে আলফা কার্বন। এরপর যদি কোনো কার্বন থাকতো সেটা হতো বিটা, তারপর থাকলে হতো গামা। এই পাশের ক্ষেত্রেও ঠিক তাই, যদি থাকতো তাহলে কি হইতো? আরেকটা কার্বন বিটা হইতো, তারপর থাকলে কি হইতো? গামা হইতো। যেহেতু নাই, আমাদের সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এবারে আসো ছোট্ট বন্ধুরা, এই পাশে এই ক্ষেত্রে কার্বনিল মূলক অ্যালডিহাইড যুক্ত আছে, কিন্তু আবার হাইড্রোজেনও আছে। কিন্তু ছোট্ট বন্ধুরা ভালো করে দেখো তো এখানে কোনো কার্বন আছে কি না? হ্যাঁ, এইটার ক্ষেত্রে যেহেতু এই ক্ষেত্রে কোনো কার্বন নেই, তার মানে আমরা ক্লিয়ারভাবে বলতে পারতেছি এই ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন নেই। যেহেতু আলফা কার্বনই নেই, তাহলে আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন অবশ্যই থাকবে না। আর যেহেতু আলফা হাইড্রোজেন নেই, তাহলে এইটা আমার টটোমারিতা প্রদর্শন করবে না, করবে না, করবে না। 3বার বলে দিলাম। এইবার দেখো, এটার ক্ষেত্রেও তাই। এইটা কি করবে? তোমরা ভাবছো হ্যাঁ
অনেকগুলা কার্বন যুক্ত আছে এই কার্বনটার সাথে, এইটা তো কার্যকরী মূলক অ্যালডিহাইড যুক্ত আছে কার্বনিল মূলক এই কার্বনটা, এইটা তো আলফা কার্বন, তাহলে তো এখানে আবার আরও অনেকগুলা অ্যালকাইল মূলক আছে, তাহলে এইটা হয়তো বা করতে পারে। ছোট্ট বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমাদের একটা কথা বলেছি, আলফা হাইড্রোজেন লাগবে, নট আলফা অ্যালকাইল বা অন্য কোনো গ্রুপ। শুধুমাত্র আলফা হাইড্রোজেন যদি থাকে তবে টটোমারিটা প্রদর্শন করবে, তবেই টটোমারিজমের ক্ষেত্রে ধর্ম প্রদর্শন করবে। ব্যাপারটা বুঝতে পারছো? যেহেতু এই আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন যুক্ত নেই, সব কিছুই অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এইটাও টটোমারিতা প্রদর্শন করবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই দুইটাতে যেহেতু আলফা কার্বন আছে, তারা টটোমারিতা প্রদর্শন করবে, আর এটাতে যেহেতু আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, সুতরাং এরা টটোমারিতা প্রদর্শন করবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? আসো আমরা সহজ করে একটা উদাহরণের মাধ্যমে দেখে ফেলি ব্যাপারটা। CH3C ডাবল বন্ড ও CH2H, এটা CH3 একটু ভেঙে লিখেছি। আচ্ছা, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে ছোট্ট বন্ধুরা ভালো করে খেয়াল করো। ব্যাপারটা কিন্তু খুব কঠিন না, ব্যাপারটা মোটামুটি সোজা, যদি ভালো করে একটু খেয়াল করো। দেখো খেয়াল করে এই যৌগটার ক্ষেত্রে কি বলেছি, যে প্রদর্শন করবে কিনা প্রথমে খেয়াল করতে হবে আলফা হাইড্রোজেন আছে কিনা। তাহলে দেখো কার্বনিল মূলক যুক্ত আছে, তাহলে এই কার্বনিল মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে, মানে কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বনটা, সেটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এখন তোমরা ভাবছো আমি এটাকে কেন করলাম, এটাকে করলে হবে কিনা? হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই হবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটাও ইলেকট্রন দাতা গ্রুপ, এটাও ইলেকট্রন দাতা গ্রুপ, তুমি এইটা বা এইটা যে কোনো একটা নিতে পারো, এইটার ক্ষেত্রে সমস্যা নেই। ভিন্নতা কোথায় থাকে সেটা আমরা আস্তে আস্তে পরে আসছি। তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে ঘটনাটা কি ঘটবে। এই যে অক্সিজেন যেটা আছে এটা তড়িৎ ঋণাত্মক মৌল, সে কি করবে, এই যে কার্বন আছে, কার্বন থেকে ইলেকট্রনটা কি করবে, নিচের দিকে টেনে নিয়ে নিবে। তাহলে ইলেকট্রন যদি কার্বন থেকে অক্সিজেনটা নিজের দিকে টেনে নেয় তখন কি হবে, এই কার্বনটার ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। আর যখনই ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে এই কার্বনে, মানে কার্যকরীমূলক যুক্ত কার্বনে যখন ইলেকট্রন ঘাটতি হয়ে যাবে, তখন সে কি করবে, ওই যে আলফা কার্বন যারা আছে, আলফা কার্বন যুক্ত কার্বনটা কি করবে, ইলেকট্রন প্রোভাইড করবে, করে তার সাথে কি করবে, একটা পাই বন্ধন গঠন করে নিজেদের মধ্যে একটা সাম্যাবস্থার সৃষ্টি করবে। তাহলে ব্যাপারটা কীরকম ঘটে, যখন এই অক্সিজেনটা কার্বনের কাছ থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে নিবে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলে রূপান্তরিত হয়ে যাবে, তখন এই কার্বনটা একটা ইলেকট্রন ঘাটতি হবে। ঠিক তখনই কি হবে, এই কার্বনটা কি করবে, এই ক্ষেত্রে এই কার্বনটার সাথে কি করবে, এই আলফা কার্বনটা একটা দ্বিবন্ধন গঠন করবে। এখন এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে হাইড্রোজেন যেটা আছে সে কি হবে, এখান থেকে চলে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে, তোমরা নিশ্চয় জানো হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন যখন কোনো যৌগ বা গ্রুপ বা জায়গা থেকে চলে যায় তখন কি করে, সে তার নিজের যে ইলেকট্রনটা আছে, হ্যাঁ হাইড্রোজেনের ইলেকট্রনটা আছে, সেটা কি করে, দান করে যায়। তাহলে এই হাইড্রোজেনটা যখন এখান থেকে চলে যাবে তখন কি করবে, সে এই কার্বনটাকে তার ইলেকট্রনটা দান করে দিবে। আর তখন এই কার্বনটা কি করবে, এই আলফা কার্বনটা এই কার্বনের সাথে একটা পাই বন্ধন গঠন করবে। তার মানে ব্যাপারটা অনেকটা গঠনটা এমন হবে। আর এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে দেখো এই ক্ষেত্রে ঘটনাটা কি হলো, এই ক্ষেত্রে ছিল কিটন, আর এই ক্ষেত্রে কি হয়ে গেল, ওএইচ অ্যালকোহল তৈরি হয়ে গেল, আবার কিন্তু অ্যালকিন। তো মাঝে মধ্যে এমসিকিউতে বা অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কিন্তু প্রশ্ন তোমাদের সবসময় আসে, যে মানে টটোমার সমাণুর অন্য নাম কি, বা এইরকম সমাণু তো যেটা হয় যে কিটোন থেকে এইরকম তৈরি হচ্ছে, এইটার নাম কি। একটা এক্ষেত্রে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। ব্যাপারটা কীরকম আসে দেখো, এই যে যৌগটা আছে এই ক্ষেত্রে দেখো একটা কিটোন আছে, তাহলে কিটোন যুক্ত যেই যৌগটা, এই যৌগটার একটা নাম আছে, কিটোনের পরপদ হচ্ছে ওন, তাহলে সেই স্বার্থে বা সেই সাপেক্ষে এই যৌগটাকে একটা ভিন্ন নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, ওন গ্রুপ। কি বলা হয়, ওন গ্রুপ। আর এই ক্ষেত্রে দেখো ভাইয়া, যদি একই কার্বনে একই সাথে অ্যালকিন এবং অ্যালকোহল থাকে, তাহলে এই গ্রুপটার আবার একটা ভিন্ন নাম হয়। কীরকম নাম হয়, অ্যালকিন আছে, অ্যালকিনের ইন, আর অ্যালকোহলের অল, এই দুইটা মিলে কিন্তু হয়ে যায় ইনল। কি হয়ে যায়, ইনল। ইনল।
তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করে, অ্যাডমিশনের প্রশ্ন আসে যে কিটোন গ্রুপ যুক্ত বা এইরকম গ্রুপ মানে যুক্ত যে অ্যালকিন এবং অ্যালকোহল যুক্ত সমাণুর অন্য নাম কি হতে পারে। তাহলে মনে রাখবা যেহেতু এটা ইনল হয়ে গেল, এটা ওন গ্রুপ আর এটা ইনল গ্রুপ, তাহলে এই সমাণুর অন্য আরেকটা নাম আমি বলতে পারি কিটো ইনল সমাণু, বা এটার নাম কিটো ইনল সমাণু। তো ভালো করে খেয়াল করো, কিটনের সমানুতা এরা কিন্তু পরস্পরের সমাণু, আর এই ফুল বৈশিষ্ট্যকে আমি একসাথে বলছি সমানুতা। তাহলে কিটনের ভিন্ন রকমের সমানুতা যেহেতু ইনল গ্রুপ হচ্ছে, ইনল মানে অ্যালকিন এবং অ্যালকোহল একই কার্বন থেকে তৈরি হচ্ছে, তাহলে এইটাকে আমি কিটনের সাপেক্ষে নামকরণ করতে পারি কিটো ইনল সমানুতা। এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা ভালো করে মাথায় রাখবা। কিটোনের অন্য সমানুতার নাম হচ্ছে কিটো ইনল সমানুতা। তাহলে দেখো ভাইয়া, ভালো করে যদি খেয়াল করে দেখো যে এইটা হলো কি কিটোনের গ্রুপ আর এটা হয়ে গেল কি ইনলের। তাহলে এই ক্ষেত্রে যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেই, এই ক্ষেত্রে যে CH3 C ডাবল বন্ড ও এইচ, এই ক্ষেত্রে কী হবে ভাইয়া, তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো। আগের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, দুইটাই আলফা কার্বন ছিল, যে কোনো একটা কার্বনের সাথে এই বন্ধনটা ঘটালেও হতো। আমি এটার সাথে ঘটিয়েছি, তোমার যদি খুব একান্তই ইচ্ছা হয় তুমি চাইলে তোমরা এটার সাথে ঘটাইতে পারো, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, এই ক্ষেত্রে কিটন এটা কার্বনিল মূলক যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে শর্ত একটাই, আলফা কার্বন হতে হবে। তাহলে এখানে আলফা কার্বন একটাই, তাহলে অবশ্যই তোমাকে এই কার্বনটার সাথে বন্ধন যুক্ত করাইতে হবে। এবং আরেকটা ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, তুমি আলফা কার্বনের যে হচ্ছে হাইড্রোজেন থাকবে, সেই আলফা হাইড্রোজেনটা কি করবা, এই অক্সিজেনের সাথে যুক্ত করে দিবা। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তাহলে কি করবা, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যদি দিয়ে দাও, তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড সি, আর এখানে কি হবে OH, এইখানকার একটা হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথে যুক্ত করে দিয়েছি, আর এখানে কি থাকলো H। তাইলে এটা হলো কি আমার কিটো গঠন, আর এটা হচ্ছে আমার ইনল গঠন। মনে রাখবা, ইনল গঠন হচ্ছে কিটো গঠনের আরেকটা সমাণু, যাকে আমি বলতে পারি কিটো ইনল সমাণু। তাহলে একে আমি কিটো ইনল সমাণু বলতে পারি, মানে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকোহল একসাথে যুক্ত হয়েছে কি থেকে, কিটন গঠন থেকে। তাহলে ভাইয়া এই টেকনিকটা তুমি কিভাবে মনে রাখবা, একটা টেকনিক আমরা হচ্ছে যদি মনে রাখি ব্যাপারটা আরও সোজা হয়ে যায়। যে এই রকম কার্বনিল মূলক যখন থাকবে, মানে কিটন সিও যখন থাকবে, কিটন এর ও মানে এই যে ও যুক্ত আছে, এরকম ও এর সাথে আমরা কি করব, সাথে আলফা হাইড্রোজেন আমরা কি করে দিব, যুক্ত করে দিব, বা তোমরা করে দিবা, করবা, এজন্য লিখলাম করবা, যুক্ত করবা। এবং কি করবা, এবং আলফা কার্বন মানে এই যে আলফা কার্বন আছে, এটার হাইড্রোজেন তো এটার সাথে যুক্ত করে দিচ্ছ, তাহলে একটা হাইড্রোজেন ঘাটতি হয়ে যাচ্ছে। আর এই দ্বিবন্ধনটাও তো থাকছে না, কারণ অক্সিজেন তার দানকৃত ইলেকট্রনটা নিয়ে নিছে, তাহলে এই কার্বনেরও একটা হাত ঘাটতি হয়ে যাচ্ছে আগের মতো। তখন কি করে দেব, এই আলফা কার্বনের সাথে আমরা এই যে কিটোন কার্বনের মূলকের যে কার্বনটা আছে এর মধ্যে কি করে দিব, একটা দ্বিবন্ধন গঠন করে দিব। তার মানে করে দিবা, এবং কি করবা, এবং আলফা কার্বন এর সাথে কি করে দিবা, এর সাথে একটা দ্বিবন্ধন বন্ধন কি করে দিবা, যুক্ত করে দিবা, যুক্ত করে দিবা। যদি এটা দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, শর্টকাট। তাহলে আমি আবারও বলছি, টেকনিকটা ভালো করে খেয়াল করো। যখনই আমি দেখব কিটো গঠন, আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন কি করব, আমি ওই অক্সিজেনের সাথে যুক্ত করে দিব, দিয়ে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তখন এই কার্বন এবং আলফা কার্বন উভয়ের মধ্যে কি হয়ে যাবে, একটা একটা করে বন্ধনাৎ ফাঁকা হয়ে যাবে। তখন আমরা কি করব, তাদের মধ্যে একটা দ্বিবন্ধন গঠন করে দিব। তাহলে এই হচ্ছে আমার টটোমারিতা। এখন এই টটোমারিতার ক্ষেত্রে তিনটা শর্ত থাকে, তিনটা শর্ত থাকে। তাহলে এই যে এত কিছু কথা বললাম, তাহলে তিন প্রকার যে শর্ত হয়, আমি তোমাদের সুবিধার জন্য ডিটেলস লিখে দিচ্ছি কি কি শর্ত হতে পারে। কি কি শর্ত হতে পারে, শর্তটা হচ্ছে তোমাদের হচ্ছে, যদি এমন হয় টটোমারিতার ক্ষেত্রে কি হবে, টটোমারিতা নির্ণয়ের সময় আমরা কি করব, কার্বন মানে কিটোন বন্ডের সাথে আলফা হাইড্রোজেনটাকে যুক্ত করে দিব, যেটা আমি এখন বললাম। এটা হচ্ছে কি 1 নাম্বার পয়েন্ট, যেটা টেকনিক, এটাই হয় স্বাভাবিকভাবেই। কিন্তু মাঝে মধ্যে কি হয়, ভিন্ন হয়, এটা সবসময় হয় সচরাচর। যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দুইটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে, যে ভাইয়া এই ক্ষেত্রে তো কি হলো, যে কি বলে, একটাই মাত্র কার্যকরী মূলক ছিল এবং কার্বনিল মূলক ছিল, এবং আলফা হাইড্রোজেন একটা ছিল আর কি, এই ক্ষেত্রে তো দুইটা ছিল। তাহলে এই যেহেতু দুইটা ছিল,
ছিল তাহলে দুইটার মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটার সাথে যুক্ত করে দেবে, এটা হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কী ছিল দেখো, একটা ছিল আলফা কার্বন এবং এখান থেকে হাইড্রোজেন যুক্ত করে দিয়েছো, এটা শেষ। কিন্তু যদি এমন হয় যে ভিন্ন রকম যদি মূলক থাকে, মানে এই কার্বনিল মূলক যুক্ত যদি ভিন্ন রকম মূলক থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে একটা 3 নম্বর পয়েন্ট একটা জিনিস আমি লিখে দিই তোমাদের জন্য। যদি আমাদের ভিন্ন রকম মূলক থাকে, কীরকম থাকবে? ভিন্ন রকম মূলক থাকে, সেটা আমাকে কী করতে হবে? সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে বা করতে হবে। লক্ষ্য রাখতে হবে যে কার্বন এর সাথে যে গ্রুপটা আছে, গ্রুপটা ইলেকট্রন দানকারী নাকি গ্রহণকারী। তার মানে আমাকে খেয়াল করতে হবে এই ক্ষেত্রে যে যেই গ্রুপটা যুক্ত আছে কার সাথে, আমার হচ্ছে কার্যকরী মূলকের ক্ষেত্রে যে ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে যে যখন একাধিক থাকবে তখন কার্বনের সাথে যে গ্রুপটা যুক্ত থাকবে সেটা ইলেকট্রন দানকারী হবে নাকি ইলেকট্রন গ্রহণকারী হবে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে খেয়াল রাখবো ইলেকট্রন যদি দানকারী গ্রুপ হলে ওই কার্বনের কি হবে? ওই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে বা বাড়বে, অর্থাৎ কি হবে? ইলেকট্রন মাইনাস ঘনত্ব বাড়বে, অর্থাৎ কি হবে? ঘাটতি কমবে। এখন একজন যদি আরেকজনকে ইলেকট্রন দিয়ে দেয় অন্য একটা কার্বন, তাহলে ডেফিনেটলি কি হবে? তার ইলেকট্রন ঘাটতিটা কমে যাবে। আর যদি ইলেকট্রন গ্রহণকারী যদি গ্রুপ হলে তাহলে কি হবে? ঘাটতি বাড়বে। তার মানে হচ্ছে বাড়বে। ব্যাপারটা কি? কার্বনিল গ্রুপের সাথে যদি এমন কোনো কার্বন যুক্ত আছে, সে যদি ব্যাপারটা এমন হয় যদি ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে কি হবে? এই জায়গায় ইলেকট্রন ঘাটতি আরও বেড়ে যাবে না? আরও অনেক বেশি বেড়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমাকে আগে খেয়াল করতে হবে ইলেকট্রন দানকারী গ্রুপ নাকি হচ্ছে গ্রহণকারী গ্রুপ, এই জিনিসটা কি করতে হবে? খেয়াল রাখতে হবে। তাহলে ঘাটতি বাড়বে, অর্থাৎ আমি এখানে কি লিখব? বাড়বে। অর্থাৎ যে আলফা কার্বন এ কি হবে? ইলেকট্রন ঘাটতি বেশি হবে, এটা মনে রাখবো। সেই আলফা কার্বন এর সাথে আমরা কি করব? আমাদের পাই বন্ধন গঠন করে দিব। পাই বন্ধন তৈরি হবে বা গঠন করে দিব। এই ক্ষেত্রে ভাইয়া এখন আমরা উদাহরণ দেখব। যদিও এটা ফার্স্টে ভেবেছিলাম তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিব, কিন্তু যেহেতু অনেক বড় একটা ব্যাপার, তো আমি অল্প সময়ের সাপেক্ষেই এই তোমাদের হোমওয়ার্ক না দিয়ে আমি নিজেই তোমাদেরকে করে দিচ্ছি। 3টা ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টরা অনেক প্রশ্ন করে, বা আমার নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমার নিজের মনেও একটা প্রশ্ন ছিল যে এই যৌগগুলোর ক্ষেত্রে সমানতা টটোমারিটা সম্ভব কিনা বা হবে কিনা। এই যৌগটা, এইটা 1 নম্বর যৌগ। আমি 2 নম্বরে আরেকটা যৌগের কথা লিখছি, CH3 এই ক্ষেত্রে কীটনমূলক যুক্ত আছে, এই ক্ষেত্রে CH2, এখানে CH3। আর 3 নম্বর আরেকটা উদাহরণ লিখি, এইটা একটু বড়, CH3C, এই ক্ষেত্রে O, এই ক্ষেত্রে CH2, এখানে C, এখানেও আরেকটা কীটনমূলক, এখানে ইথার, এবং এখানে হচ্ছে CH2, এখানে CH3। যৌগটা অনেক বড়, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা লেখার কারণ হচ্ছে যেন আমাদের মনে, এই যে 3 নম্বর পয়েন্ট যেটা লিখলাম, এত বিশাল বড় একটা ঘটনা, এইটার হচ্ছে ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গঠনটা একটা চাকরিক একটা গঠন। অনেকে প্রশ্ন করে, বা আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম আমারও প্রশ্ন ছিল যে চাকরিক গঠনের ক্ষেত্রে হয় কি না, টটোমারিতে হয় কি না। আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই হয়। কিভাবে হবে তোমরা নিশ্চয়ই জানো, বেনজিনে 6টা কার্বন যুক্ত থাকে, এবং এই ক্ষেত্রে যেহেতু কার্বন এখানে আছে এবং কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে, দ্যাট মিন্স এটা কিন্তু কার্বনিল মূলক। এখানে অবশ্যই একটা বন্ধন আছে, ডাবল বন্ড ও। এখানে যেহেতু কার্বন আছে, এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, তাহলে এখানেও কার্বন আছে, এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এটার সাথে হাইড্রোজেন আছে। তাহলে আমার টটোমারিতা প্রদর্শনের শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে খেয়াল করতে হবে কার্বনিল গ্রুপ আছে কিনা, আর 2 নম্বর শর্ত হচ্ছে আলফা কার্বন আছে কিনা। ভাইয়া এইখানেও কার্বন আছে আর এখানেও কার্বন, আর কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে যেহেতু বলা হয় আলফা কার্বন, এবং তার সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলা হয়। আর আমরা জানি আলফা হাইড্রোজেন থাকলে এবং কিটোন বা হচ্ছে অ্যালডিহাইড মানে কার্বনিল গ্রুপ যেটা থাকলে কি হবে? টটোমারিটা প্রদর্শন হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যৌগটার ক্ষেত্রে কি হবে?
আমার টটোমারিটা প্রদর্শিত হবে, মানে এই ক্ষেত্রে টটোমারিজম সম্ভব। তাহলে কিভাবে হবে, তুমি এটা দিয়ে দিবা, আর ওই যে বলে দিয়েছিলাম কি করবা, সুন্দরভাবে আলফা হাইড্রোজেন কি করবা, ওই কার্বনের সাথে যুক্ত করে দিবা, এটা ছিল প্রথম শর্ত। তাহলে তুমি এখন ভাবছো এই হাইড্রোজেন দিবা নাকি এইটা দিবা, আমার উত্তর হচ্ছে তুমি যেহেতু দুইটাই আলফা হাইড্রোজেন, তুমি একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা দিচ্ছি, এইখানে এই অক্সিজেনের সাথে তুমি হাইড্রোজেন বন্ধন গঠন করাই দিলা। তাহলে 2 নম্বর শর্ত কি ছিল, 1 নম্বর শর্ত আলফা হাইড্রোজেন কি করব, যুক্ত করে দিব। 2 নম্বর শর্তটা হচ্ছে কি, যেই কার্বন থেকে আলফা হাইড্রোজেনটা দিয়ে দিব, ওই আলফা কার্বনের সাথে ওই কার্বনিল গ্রুপের কার্বনের একটা দ্বিবন্ধন গঠন করাই দিব। তার মানে এখানে তুমি দিয়ে দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে, যৌগটা হয়ে যাবে। তাহলে এইটা দেখতেছো, এইটা কি হলো, এইটা হইলো আমার কিটো গঠন। আর ছোট্ট বন্ধুরা, তাহলে এইটা আমার হয়ে গেল ইনল গঠন। কি ব্যাপারটা ক্লিয়ার, ঝামেলা আছে আর না? এইবার আসো 2 নম্বর ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে দেখো এইটাও আলফা গঠন, মানে আলফা কার্বন, কার্বনিল গ্রুপের সাথে কার্বন যুক্ত আলফা কার্বন, এইটাও আলফা কার্বন। এখন প্রশ্নটা হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ ব্যাপারটা কি, যারা ইলেকট্রন দেয়। আর মনে রাখবা, যারা অ্যালকাইল তারা স্বাভাবিকভাবে কি হয়, ইলেকট্রন প্রদানকারী গ্রুপ হয়, ইলেকট্রন নেয় না। আর যারা কার্যকরী মূলক আছে বা কার্বনিল গ্রুপ যারা আছে, বিশেষ করে কিটোন, এরা এরা কি করে, ইলেকট্রনটা নেয়। তাহলে খেয়াল করে দেখো, এইটাও অ্যালকাইল, এইটাও অ্যালকাইল। তাহলে এই যে কার্যকরীমূলক কিটোন এখানে যুক্ত আছে, সে কি করবে, এই যেহেতু অ্যালকাইলগুলো কি হয়, অ্যালকাইলগুলো উভয় কি হয়, ইলেকট্রন প্রোভাইডকারী হচ্ছে গ্রুপ হয়, মানে দানকারী হয়। তাহলে এই অ্যালকাইলটা ইলেকট্রন দিবে, এও দিবে। তার মানে এই কার্বনটা কি করবে, এই অ্যালকাইল গ্রুপ যেটা মিথাইল মূলক আছে, এখান থেকেও ইলেকট্রনটা নিজের দিকে টানবে। এই যে এইখানে CH2 আছে, এখান থেকেও ইলেকট্রনটা টানবে। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমি এই ক্ষেত্রে কি করব, মানে কোনটা নিব, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এখন ছোট্ট বন্ধুরা ভালো করে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমাদের। এই যে অ্যালকাইল গ্রুপ, এ ইলেকট্রন দানকারী, এও ইলেকট্রন দানকারী, কিন্তু এই কার্বনটা বা অ্যালকাইল গ্রুপটা যখন ইলেকট্রন প্রোভাইড করবে, একে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কোনো সদস্য আর নাই, সে একা। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা কি দেখো, এই অ্যালকাইল গ্রুপ যেটা আছে, এর সাথে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা অ্যালকাইল গ্রুপ কিন্তু এখানে কি আছে, যুক্ত আছে এটার সাথে। আর আমি যেহেতু আগেই বলেছি অ্যালকাইল গ্রুপ মানে এটাও অ্যালকাইল, এটাও অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপগুলো কি হয়, ইলেকট্রন দাতা গ্রুপ হয়। তার মানে এ যেহেতু যখন এর কাছ থেকে, এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন বা হাইড্রোজেনগুলোকে কি করতেছে, টেনে নিচ্ছে নিজের দিকে, তখন এর ইলেকট্রন ঘাটতি হওয়ার সাথে সাথে এই যে দাতা, তার সাপোর্ট দাতা, তার হচ্ছে যে যুক্ত আছে, সে কি করে, ইলেকট্রনটা প্রোভাইড দেয়। তার মানে কিন্তু এর আর ইলেকট্রন ঘাটতি থাকছে না, ইলেকট্রন ঘাটতিটা অনেকটাই পূরণ হয়ে যাচ্ছে, থাকছে না বললে ভুল হবে, অনেকটাই পূরণ হচ্ছে। তাহলে কি, আমি যেই ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করে নিজেদের মধ্যে একটা সক্রিয় বন্ড তৈরি করতে চাচ্ছি, সেইটা কিন্তু হবে না। তাহলে কি হবে, তাহলে আমাকে কিন্তু এখন এই ক্ষেত্রে এইটার সাথে আমি আর কিন্তু বন্ধন গঠন করাবো না। তাহলে এইটার বন্ধন গঠন করাবো কার সাথে, এর সাথে। কেন, কারণ ইলেকট্রন এ দুইটার কাছ থেকে টানা সত্ত্বেও যেহেতু এর ইলেকট্রন ঘাটতিটা বেশি, আমি কিন্তু এটাই বলেছি যে ইলেকট্রন ঘাটতি বেশি হবে যেই আলফা কার্বনে, সেই আলফা কার্বনের সাথে কি হবে, আমাদের পাই বন্ধন গঠন করে দিব। ব্যাপারটা বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? তাহলে এই ক্ষেত্রে কি হবে, তোমরাই বলো। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো। এই দুইটার মধ্যে তাহলে আমি পাই বন্ধনটা এই অ্যালকাইল গ্রুপ যেটা আছে তার সাথে এই কার্বনটার ঘটাবো। তাহলে বন্ধনটা কেমন হবে, বন্ধনটা প্রথম শর্ত কি ছিল, আলফা হাইড্রোজেনটাকে কী করব, অক্সিজেনের সাথে কি করব, আমি যুক্ত করে দিব। তাহলে কি হবে, অ্যালকোহল গ্রুপ হয়ে যাবে। আর কি করব, এইটার সাথে নিজেদের মধ্যে কি করে দিব, পাই বন্ধন গঠন করাই দিব। এটা 1 নম্বর শর্ত। আর এই পাই বন্ধন গঠন করাই দিলাম, এটা কিন্তু কি 2 নম্বর শর্ত আমার। আর বাদ বাকি যা ছিল তাই থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এটা কি ছিল, এটা কিটো গ্রুপ, আর এটা কি, ইনল গ্রুপ। ব্যাপারটা বুঝতে পারছো? অথবা কিটো ইনল গ্রুপও বলা যেতে পারে। এইবার আসো ছোট্ট বন্ধুরা, এটা একটু দেখে জটিল মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এখানেও তো একটা কিটোন গ্রুপ আছে, এখানেও একটা কিটোন আছে, আবার ইথারও আছে, আবার এত বিশাল একটা ব্যাপার। দেখো ছোট্ট বন্ধুরা, প্রথমেই বলে রাখি তোমাদের, ইথার থাকলেও না অন্য কিছু থাকলেও এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। টটম আর ইথার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবা, কার্বনিল গ্রুপ, কিটোন বা অ্যালডিহাইড। তাহলে যেহেতু কিটোন আছে, তাহলে আমাকে খেয়াল করতে হবে তাহলে এখানে আলফা হাইড্রোজেন কে কে, এইটাও আলফা কার্বন। ফার্স্টে আলফা কার্বন দেখে নিব, যেহেতু কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে। আবার এইটাও আলফা কার্বন হয়। আবার দেখো এই কার্বনটার দুই পারে কিন্তু কি আছে, তোমার কার্যকরী মূলক যুক্ত আছে। আবার এখানে ইথার এটা আছে। এখন তোমরাই বলো তো ইলেকট্রন ঘাটতিটা কোথায় হবে। আমরা জানি এটাও অ্যালকাইল, এটাও অ্যালকাইল, এগুলো অ্যালকাইল, এগুলো আলোচনার বাইরে, এদের নিয়ে কথা বলে লাভ নেই, কারণ এটা আলফা কার্বন না।
আমার কথা বলতে হবে আলফা কার্বন নিয়ে। তাহলে এইখানে 2টা আমার কি আছে, কার্বনের গ্রুপ যুক্ত আছে, এটাও সমস্যা না। ব্যাপারটা হচ্ছে কি, আমাকে খেয়াল করতে হবে আলফা কার্বন আগে ফাইন্ড আউট করে ইলেকট্রন ঘাটতি কার বেশি হচ্ছে সেটা খেয়াল করতে হবে। এই যে শর্ত যেটা দেওয়া ছিল, এটা যদি ভালো করে খেয়াল করো তোমরা বুঝতে পারবা। এই ক্ষেত্রে দেখো অ্যালকাইল গ্রুপ এটা এবং এইটা, এই ক্ষেত্রে দেখো ঘটনা কি হলো, অ্যালকাইল তো সবসময় ইলেকট্রন দানকারী গ্রুপ হয়, এরা সবসময় ইলেকট্রন প্রদান করে। তাহলে এই ইলেকট্রনটা থেকে এই কার্বনিল গ্রুপটা ইলেকট্রন টেনে নেবে নিজের দিকে, আবার এইটা থেকেও এর দিকে ইলেকট্রন টেনে নেবে সে, আবার এইটা থেকে আবার এই কীটনমূলক যেটা আছে সেও ইলেকট্রন টেনে নেবে। তাহলে এখন খেয়াল করে দেখো ছোট্ট বন্ধুরা, এই অ্যালকাইল গ্রুপটা থেকে শুধুমাত্র একটা কীটনমূলক যে আছে সে ইলেকট্রন টানছে, আর এইখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে আমার, সেইটা থেকে এই কার্বনিল মৌল যেটা কীটন গ্রুপ আছে সেও টানতেছে, এও টানতেছে। তাহলে এখন আমাকে বলো তো যে ইলেকট্রন ঘাটতি তাহলে কার বেশি হবে, এইটার নাকি এইটার? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এইটার হবে, কারণ এইটা থেকে একজন নিচ্ছে আর এইটা থেকে দুইজনই সমানভাবে নিচ্ছে। তাহলে ইলেকট্রন ঘাটতি কার হবে, এর বেশি হবে। তাহলে আমি এর সাথে কি করব, দ্বিবন্ধন ঘটাই দিব। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যদি এইটার গঠনটা যদি আমি লিখি, তাহলে ব্যাপারটা হচ্ছে কীরকম দাঁড়াবে, আমার ব্যাপারটা অনেকটা এমন দাঁড়াবে এই গঠনটা, যে এইটা চেঞ্জ হবে না, তাহলে পরিবর্তন হবে কার, এইটার সাথে, CH3 সি। এখন তোমরা ভাবছো তাইলে আমি যেহেতু এইটার পরিবর্তন ঘটাবো, তাহলে আমি একটা কাজ করি, এটার সাথে এইটার দ্বিবন্ধন গঠন করাই দিই, তাইলেই তো হলো। না, আমরা এটা করবো না। কেন করবো না? কারণ হচ্ছে এই দিকে আলফা কার্বন কিন্তু নাই, ঘাটতির পরিমাণ এই দিকে না, ঘাটতির পরিমাণ কিন্তু এই দিকে হচ্ছে। এই জন্য আমি এই কীটনটার সাথে বন্ধনটা না গঠন করাইয়া আমি এইটার সাথে বন্ধনটা গঠন করবো। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হাইড্রোজেন কি করব, আলফা কার্বনের আলফা হাইড্রোজেনের সাথে যুক্ত করে দিব অক্সিজেনের সাথে, তাহলে এখানে বন্ধন যুক্ত হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, CH থাকলো। আর কি করব, দ্বিতীয় কথা হচ্ছে এখানে কি ডাবল বন্ড একটা গঠন করাই দিব, আর এখানে কি ছিল, বাদ বাকি যা ছিল সেগুলো কি থাকবে, এদের মতো থেকে যাবে। এই হলো অবস্থা। তাহলে ছোট্ট বন্ধুরা ভালো করে তোমরা খেয়াল করে দেখো যে এই ছিল হচ্ছে আমাদের টটোমারিজম বা টটোমারিজমের কথা ছিল, আর এই ছিল হচ্ছে আমাদের সমানতা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সমানতার ক্ষেত্রে যে কথাটা ছিল, যে সমানতা যেহেতু আমরা গাঠনিক আর স্টেরিও দুই ভাগে ভাগ করেছিলাম, এবং আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম গাঠনিক সমানতার 5টা রূপ, আর আগামীতে আমরা চেষ্টা করব হচ্ছে স্টেরিও সমানতা নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে আরও আলোচনা করার জন্য। সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনায় দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।